আ মানে এমন ঘটনা আমিও আসলে গত ৫-৭ বছরে কখনো দেখতে পাইনি আমাদের গণমাধ্যমগুলোতে। তবে এটা হয় যেহেতু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা প্রধানমন্ত্রিত্বের পাওয়ার নিয়ে ঘুরছেন। সো মুক্তিযুদ্ধের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি সম্পর্ক? এটা সম্পর্কে নিশ্চয়ই অনেকেই জানেন না। তবে আমাদের গণমাধ্যমে যে নিউজগুলো প্রকাশিত হয়েছে, পাশাপাশি উনার একটা আত্মজীবনী থেকে বিষয়টাকে হয়তো সামনে নিয়ে আসা হয়েছে। তো এগুলা দেইখা আমার কাছে মনে হইছে ভাই, মানে কেন এত বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভূমিকাটা বলা হয়নি? আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই নিজস্ব একটা লেখা আছে সেটা হচ্ছে 'গ্রামীণ ব্যাংক আমার জীবন'। আত্মজীবনীমূলক একটা গ্রন্থ। সেই গ্রন্থ থেকে মুক্তিযুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা কী ছিল তা তিনি হঠাৎ করে আমাদের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হচ্ছে। তো এখন কেন আসলে প্রকাশিত হচ্ছে বা তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কেউ মনে করছে এই সরকারটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কেননা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের অনেকের বক্তব্যের মধ্যে মুক্তিযুদ্ধকে কিছুটা খাটো করা হয় এরকম অনেকে মনে করছেন বা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো সমালোচনা করছেন। তো এই দলটার যিনি এই মুহূর্তে প্রধান আছেন, তো তিনি আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারে তার অবস্থান কী ছিল? চলুন দেখি। ৭১-এ বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন প্রধান উপদেষ্টা ইউনূস যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত সংগঠনে নেমে পড়েছেন তিনি। সেখানে তিনি স্বাধীনতার পক্ষে সমর্থন জোগাতে বাঙালিদের সংগঠিত করা, তহবিল সংগ্রহ করা, পাশাপাশি আমেরিকার প্রশাসন সহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব তিনি নাকি দিয়েছিলেন। মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা এবং সাংবাদিকদের সাথে, টেলিভিশন সম্পাদকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। অধ্যাপক ইউনূস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার। তিনি লিখছেন যে ১৯৭১ সালের ২৫শে মার্চ বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলো এবং সে সময় আমার দেশে ফেরার একটা পরিকল্পনা ছিল, কিন্তু তা বানচাল হয়ে গেল। মুক্তিযুদ্ধের কাজে আমি সমর্পণ করলাম। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে ফিজিক্যালি অংশগ্রহণ না নেয়া সেখান থেকে এটাকে সহজতর মনে করলেন, অথবা পরিস্থিতির এমন ছিল। অন্যান্য সব বাঙালির মতন আমার নজর ঢাকার দিকেই ছিল। সেই ভয়ঙ্কর দিনটিতে ঘরে ফিরে রেডিওতে খবর শুনলাম পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের দমন করতে নেমে পড়েছে। মুক্তির আকাঙ্ক্ষায় পরের দিন ২৬শে মার্চ যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে এক বাড়িতে বাঙালিদের সমবেত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি লিখছেন, ঠিক ১ ঘন্টার মধ্যে প্রবাসী এক বাঙালির বাড়িতে পৌঁছে গেলাম। আমাকে নিয়ে বৃহত্তর ন্যাশভিলের পূর্ব পাকিস্তানের ৬ জন বাঙালি সেখানে উপস্থিত ছিল। আশু কর্তব্য মানে কি করণীয় সেটা স্থির করা ছিল সবার উদ্দেশ্য। সমস্ত সূত্র থেকে আমরা খবর সংগ্রহ করলাম। জানা গেল সেনাদের উদ্দেশ্য স্পষ্ট, তারা বাঙালিদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে চায়। তো ওনার কথায় যতদূর সম্ভব খবর সংগ্রহ করতে শুরু করলাম। বিষাদে মন ভারাক্রান্ত হয়ে গেল। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সামগ্রিক অবস্থার কোনো স্পষ্ট চিত্র আমাদের সামনে ছিল না। আর সহ্য হলো না আমার। সমবেত বাঙালির উদ্দেশ্যে বললাম, যতটা দরকার তার বিস্তারিত বিবরণ আমরা সংগ্রহ করেছি। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছে, আর এখন আমাদের স্থির করতে হবে আমরা নতুন দেশের নাগরিকত্ব গ্রহণ করলাম কিনা। আমি আমার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দিতে চাই। আমি নিজেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে ঘোষণা দিলাম। কেউ ইচ্ছে করলে আমার সঙ্গে যোগ দিতে পারেন। যারা বাংলাদেশের সঙ্গে হাত মেলাবেন না তারা আমার চোখে পাকিস্তানি বাংলাদেশের শত্রু। হোয়াট এ সেন্টেন্স বাই স্টেটমেন্ট। তিনি বলছেন, চারদিক নীরব। আমি যেভাবে সমর্থনের প্রশ্ন তুলেছি তাতে সবাই অবাক হয়ে গেছে। এরকম অপ্রত্যাশিত পরিবর্তিত পরিস্থিতিতে সবাই বাংলাদেশের পক্ষ নিল।
আর বাংলাদেশের নাগরিক সমিতি গঠন করে তখনই ন্যাশভিলের সংবাদপত্রে ও টেলিভিশনে সাংবাদিকদের সেই বিষয়গুলোকে প্রচার করার প্রস্তাব দিলাম। আমরা স্থানীয় টেলিভিশন কেন্দ্রের সাংবাদিক, খবরের কাগজ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করব, বাংলাদেশের স্বার্থে সমর্থন চাইব। প্রত্যেকে তৎকালীন প্রেক্ষাপটে $1000 দিয়ে একটা তহবিল গঠন করব, যাতে এখানকার কাজের খরচ চালিয়ে নেওয়া যায়। বাংলাদেশ স্বাধীন না হওয়া অবধি আমাদের বেতনের 10% আমরা ওই তহবিলে জমা দেব, প্রয়োজনে সাহায্যের পরিমাণ বৃদ্ধি করব। তো এইভাবে আপনার বিশাল একটা ফিচার আছেন, এটা আমি পইরা শেষ করতে মোটামুটি 2 ঘন্টা লাগবে। তো তিনি সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার বিষয়গুলো সামনে নিয়ে আসছেন। পরবর্তীতে বলছেন 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ বিজয়ী হলো। এখন এই যে ফুয়াদ ব্যারিস্টার, তিনি বলছেন 16 ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না। ডক্টর ইউনূস কিন্তু 16 ডিসেম্বরকেই বিজয় দিবস মানেন। আমি দেশে ফিরে দেশকে নতুন করে গঠনের কাজে ব্রত হওয়ার সিদ্ধান্ত নিলাম। 30 লাখ বাংলাদেশি মানুষ প্রাণ হারিয়েছে, 1 কোটি মানুষ দেশ ছেড়ে নিরাপত্তার আশায় ভারতে আশ্রয় নিয়েছে। সেখানকার যেই চিত্র, তো এগুলো নিয়েও তিনি লিখছেন যে পাকিস্তানি সেনাদের কিভাবে বাংলাদেশের মানুষদের সাথে অন্যায়, নির্যাতন সব কিছু তার লিখনীতেও তিনি তুলে এনেছেন। তো লম্বাচূড়া বক্তব্য। তিনি বলছেন যে আপনার তিনি তার গ্রামীণ ব্যাংক পরবর্তী সময় এই যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি এটাকে অ্যাস্টাবলিশ করলেন, এই আর কি। তো সম্ভবত আমার মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 71 বিরোধী, জামাত পরাজিত শক্তি, এরকম বিভিন্ন ধরনের যে পোস্টগুলো করা হচ্ছে সেইটার অ্যাগেনস্টে সম্ভবত এই প্রতিবেদনটাকে প্রকাশ করা হয়েছে। নয়তো এখন কোনো সময় না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার বা একটা স্টেটমেন্ট আসার বা গণমাধ্যমে নিউজ করার বিষয়। প্রত্যেকটা গণমাধ্যম এটাকে প্রকাশ করেছে। তো যাই হোক, বোঝা গেল 71-এ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপক ভূমিকা ছিল। তিনি তার আত্মজীবনে এটাই লিখেছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।